দুপুর থেকেই নবীনের বউ পাগলের মতো ছটফট করছে, উল্টোপাল্টা কথা বলছে, যার কোনো মাথা মুন্ডু নেই। এই নবীন, তোর এত সাহস হয় কি করে আমার হাত ধরার? ছাড়, ছাড়! তোর বউ এখন আমার কবজায়। ১৯৮৫ সালের সময়ের ঘটনা। পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম আমলতলী। বিদ্যুৎ আসেনি আমলতলী গ্রামে। সন্ধ্যা নামলেই কেরোসিন লণ্ঠনের হলুদ আলোয় ঠেসে বসত ঘরের দেয়াল, আর বাইরে তখন শুরু হতো এক অন্যরকম অস্তিত্বের। বাতাসে ভেসে আসত দূরের শিয়াল কুকুরের ডাক, পুরনো বটগাছের ডালে ঝড়ের মতো কাঁপা পাতার শব্দ, আর গ্রামের মানুষের মনে জমে থাকা এক অদৃশ্য ভয়। সেই ভয়ের কেন্দ্রবিন্দু ছিল এক নাম, জানকী মাহাতো। জানকী মাহাতো যদি চোখ তুলে তাকায় তবে আর রক্ষে নেই। নামটা যেন একটা অভিশাপের মতো ঘুরত গ্রামের বাতাসে। স্বামী মারা গেছেন অনেক আগেই, 2 বিবাহিত ছেলে আছে, সংসার আছে, তবুও গ্রামের লোক তাকে ডাইনি বলে ডাকত। বয়স 60-এর কোঠায়, চুল পাকলেও চোখের কোণে এক অদ্ভুত তীক্ষ্ণতা। কেউ তার নাম উচ্চারণ করত না সরাসরি, বলতো ওই পাড়ার বুড়িটা। তার চোখের দিকে তাকানো মানেই অমঙ্গল। কেউ তার নজরে পড়লে জ্বর আসে, বুকে ব্যথা হয়, মন খারাপ হয়ে যায়, এমন হাজারো গল্প চালু ছিল। সত্যি নাকি কুসংস্কার তা নিয়ে তর্ক করার সাহস তখনকার আমলতলীতে কারো ছিল না। কিছু মাস আগেই নবীনের বউয়ের ঘটনাটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। দুপুর থেকেই নবীনের বউ পাগলের মতো ছটফট করছে, উল্টোপাল্টা কথা বলছে, যার কোনো মাথা মুন্ডু নেই। নিজের স্বামীকেও চিনতে পারছে না। গলা থেকে বেরিয়ে আসছে অচেনা স্বর। এই নবীন, তোর এত সাহস হয় কি করে আমার হাত ধরার? ছাড়, ছাড়! তোর বউ এখন আমার কবজায়। গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ কৃষক সবাই এক বাক্যে বলল, এ জানকীর কাজ। ভয়ে পাড়ার লোকজন পাশের গ্রাম থেকে হরিহর ওঝাকে ডেকে আনল। ওঝা এসে ধূপ ধুনো মন্ত্রতন্ত্র, গঙ্গাজলের ছিটা আর কপালে সিঁদুর মেখে 1 ঘন্টার চেষ্টায় বউটিকে সুস্থ করে তুলল। গ্রামের সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এই গ্রামেই বাস করত জগদীশ। কলেজে পড়ে, মুখে তখনও কৈশোরের উচ্ছ্বাস, চোখে স্বপ্নের ঝলক, কিন্তু ঘরের অবস্থা ছিল চরম দারিদ্র্যের। বাবা রামপদ 2 বিঘা জমিতে ধান চাষ করে, আর তার ওপর দিনমজুরি করে সংসার চালান। মা সুমিত্রা দিনরাত উনুনের সামনে বসে থেকেও পরিবারের পেট ভরাতে হিমশিম খান। এক ভাই মহিতোষ ক্লাস 10-এ পড়ে, আর ঠাকুমা, তিনিও বাড়ির কাজে সাহায্য করে। জগদীশ জানে তার পড়ার খরচ, কলেজের ফি, বই খাতার দাম এসব বাবার পক্ষে দেওয়া অসম্ভব। তাই সে ঠিক করল নিজের হাতে কিছু আয় করতে হবে। শহরতলির এক শিক্ষকের কাছে টিউশন পড়ানোর কাজ জুটল। সপ্তাহে 2 দিন, কলেজে ছুটির পর বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত টিউশন পড়ানো শেষ করে সাইকেল চেপে গ্রামের দিকে রওনা। পথটা প্রায় 5 কিলোমিটার। মাঝখানে পড়ে একটা পুরনো শ্মশান ঘাট। চারপাশে কাশবন, কুয়াশা, আর কখনো কখনো শিয়াল কুকুরের ডাক। জগদীশ আগে কখনো ভয় পেত না। তরুণ বয়সের আত্মবিশ্বাস, কলেজের বন্ধু, বইয়ের পাতায় লেখা বড় হওয়ার স্বপ্ন, এসবই তাকে সাহস জোগাত। জীবন তখন চলছিল একটা ছন্দে, সকালে কলেজ, বিকেলে টিউশন। কিন্তু জীবন কখনো কখনো এমন মোড় নেয় যেখানে পথ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই শুক্রবারটা ছিল অন্যরকম। টিউশনে সেদিন পরীক্ষা ছিল, তাই সেই দিন একটু দেরি হয়ে গিয়েছিল। 6:30 পার করে 8টা বাজতে চলল। জগদীশ বইপত্র গুছিয়ে নিয়ে বেরোল, সাইকেলে উঠে পড়ল। শহরতলির আলো পিছনে ফেলে সে গ্রামের দিকে রওনা হলো। তখনকার দিনে 8টা মানেই ছিল অনেক রাত। রাস্তায় লোকজনের চলাচল প্রায় বন্ধ। কেরোসিন লণ্ঠনের আলো দূর দূরান্তে, আর বাকি সবটাই অন্ধকারের দখল। জগদীশের সাইকেলের চেনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কদম্ব গাছের ডালে পাখিরা ঘুমিয়ে পড়েছে, দূরে কোনো কুকুর ঘেউ ঘেউ করছে,
আর বাতাসে ভেসে আসছে পচা পাতা আর আর্দ্র মাটির গন্ধ। আমতলি গ্রামে ঢোকার আগেই পড়ে শ্মশানঘাট। চারপাশে ঘন পলাশ, আমজামের বাগান। দিনের বেলায় লোক শহরতলিতে যাবার জন্য এই রাস্তা ব্যবহার করলেও রাতেই রাস্তা পুরো ফাঁকা। জগদীশ সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরল। হালকা হাঁপাচ্ছে, কিন্তু মনে সাহস। সে বিশ্বাস করত ভয় শুধু মনের খেলা। কিন্তু তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। শ্মশানের সামনের কাঁচা রাস্তার ওপর একটা আগুনের ধুনি দেখতে পেল, আর এই আগুনটাকে কেন্দ্র করে 5 জন মহিলা নিচে চলেছে। তাদের পরনে সাদা কাপড়, চুল খোলা, পায়ে নুপুরের ঝংকার। নাচটা কোনো উৎসবের নয়, বরং এক অদ্ভুত, ছন্দহীন কিন্তু মন্ত্রমুগ্ধকর গতিতে চলছে। তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর জগদীশের পথ আটকে দিয়েছে। সাইকেলের ব্রেক কষতেই টায়ার মাটিতে ঘষা খেল। জগদীশের গলা শুকিয়ে গেল, হাত কাঁপছে, বুকের ভিতরটা ধড়ফড় করছে। সে চোখ বড় করে তাকালো। 5 জনের মধ্যে একজনকে চিনতে পারল। চোখের কোণে সেই তীক্ষ্ণতা, ঝুঁকি নেওয়া চিবুক, আর ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি। জানকী মাহাতো। তারা জগদীশকে দেখে নাচ থামালো। আরে, তুমি জানকী না? জগদীশের গলা থেকে শব্দটা বেরোলো যেন জোর করে টেনে আনা। জানকী ধীরে ধীরে কাছে এলো। তার চোখ জগদীশের চোখের ওপর স্থির হলো। বাতাসে একটা ঠান্ডা শিরশিরানি খেলে গেল। তুই আমাকে চিনে ফেলেছিস? জানকীর ঠোঁটের কোণে একটা হাসি ফোটালো, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা ছিল না, শুধু একটা ঠান্ডা সতর্কতা। শোন বাবা, আজকে যেটা দেখলি সেটা গ্রামের কাউকে বলবি না। যেদিন তুই কাউকে বলবি সেই দিনই তুই মরবি। কথাটা মনে রাখবি। জগদীশের শরীর কাঁপতে লাগলো। সে কোনো যুক্তি খুঁজে পেল না। ভয় তাকে গ্রাস করে ফেলল। না না, আমি কাউকে বলবো না। আমি কথা দিচ্ছি, আমি চুপ থাকব। জানকী তাকিয়ে রইল, কিছুক্ষণ চুপ। তারপর বলল, ঠিক আছে, ঘর যা, তবে কথাটা মনে রাখিস। জগদীশ সাইকেলে পা দিল, প্যাডেল চালালো। পেছনে তাকাতে সাহস পেল না, শুধু নূপুরের শব্দ আর বাতাসের গুঞ্জন শুনতে পেল। বাড়ি ফিরে সে কাউকে কিছু বলল না। বাবা জিজ্ঞেস করল, এত দেরি কেন? টিউশনে আজকে পরীক্ষা নিয়েছিলাম, তাই একটু দেরি হলো। খাওয়া দাওয়া করে নে বাবা। জগদীশ মাথা নাড়ল। ভালো লাগছে না মা। রাত্রে বিছানায় শুয়ে সে চোখ বন্ধ করল। পরদিন সকালে উঠেই জগদীশ বুঝল কিছু একটা বদলে গেছে। মাথার ভিতরটা ভারী, গায়ে জ্বর, হাত পা অবশ। খেতে বসলে গলা দিয়ে কিছু নামে না। মা জিজ্ঞেস করলে বলে, অসুখ করেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয় না। দিন যায়, সপ্তাহ যায়। জগদীশের শরীর ভেঙে পড়তে থাকে। কলেজে যাওয়া বন্ধ করে দেয়, টিউশন ছেড়ে দেয়। সাইকেলটা ঘরের কোণে মরচে ধরে। সে আগে রাতে একা ফিরত, এখন দিনের বেলাতেও দরজা খুলতে ভয় পায়। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালে মনে হয় অন্ধকার যেন তাকে দেখছে। গ্রামে গুঞ্জন শুরু হয়। জগদীশের কি হলো? জ্বর নাকি? না রে, কিছু একটা হয়েছে। জগদীশের মা বাবা চিন্তায় কাতর। গ্রামের কয়েকজনের কথা মতো ওর বাবা ভালো কবিরাজ দেখায়, মা মন্দিরে পুজো দিতে যায়, কিন্তু জগদীশ কাউকে কিছু বলে না। জানকীর কথাটা তার গলায় আটকে থাকে, যেন একটা বিষাক্ত ফোঁড়া। সে জানে বললেই মৃত্যু, না বললেও মৃত্যু। এই দ্বিধা তাকে ভিতর থেকে খেতে থাকে। রাত্রে ঘুম হয় না। চোখ বন্ধ করলেই মনে হয় 5 জন মহিলা ঘরের দেয়ালে ছায়া ফেলছে। নূপুরের শব্দ কানে বাজে। সে বিছানায় উঠে বসে, হাত দিয়ে মুখ ঢাকে, কাঁপতে থাকে। মানসিক চাপ শারীরিক রূপ নেয়। ওজন কমে যায়, চোখের নিচে কালি পড়ে, হাঁটতে গেলে পা কাঁপে। ডাক্তার দেখায়, ওষুধ খায়, কিন্তু কোনো কাজ হয় না। কারণ সমস্যা শারীরিক নয়, সমস্যাটা মনের গভীরে। একটা গোপন ভয়ের বোঝা, যেটা প্রতিদিন তাকে চেপে ধরে। একদিন দুপুরবেলা
জগদীশ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। তার ঠাকুমা, বয়স ৭০ পেরোনো, মাথায় সাদা চুল, হাতে রুদ্রাক্ষের মালা, ধীরে ধীরে এসে তার পাশে বসলেন। ঠাকুমার চোখে জল, কিন্তু গলায় প্রশান্তি। তিনি জগদীশের হাতটা নিজের হাতের তালুতে নিলেন। হাতটা ঠান্ডা, পাতলা, যেন কাগজের মতো। ঠাকুমা ফিস ফিস করে বললেন, বল তো বাবা, তোর কি হয়েছে? আমাকে বল। আমি তোর ঠাকুমা, তোর ভয় আমি বুঝি। তোর গোপন কথা আমার কাছে নিরাপদ। বল, কি হয়েছে? জগদীশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গলায় আটকে থাকা কথাটা যেন একটা ফোঁটা করে ভেঙে পড়ল। সে ধীরে ধীরে শুরু করল। শ্মশানের পথ, 5 জনের নাচ, জানকীর মুখ, সেই শেষ কথাটা সব বলল। কথাগুলো বেরোনোর সাথে সাথে তার বুকের ভিতরটা হালকা হলো, যেন বছরের পর বছরের বোঝা নামিয়ে রাখা হলো। ঠাকুমা চুপ করে শুনলেন। কোনো বিস্ময়, কোনো ভয়, কোনো তিরস্কার নেই, শুধু একটা দীর্ঘশ্বাস। তিনি জগদীশের কপালে হাত বুলিয়ে দিলেন। ঠাকুমা বললেন, ঠিক আছে বাবা, তুই বলেছিস, এখন আর ভয় নেই, ঘুমা। জগদীশ চোখ বন্ধ করল। শরীরের ভার নামতে লাগল। নিঃশ্বাস ধীরে ধীরে হালকা হতে হতে একসময় থেমে গেল। সেই রাতেই, শান্তিতে, কোনো সংগ্রাম ছাড়া জগদীশ বাড়িতে মারা গেল। পরদিন গ্রামে খবর ছড়ালো। কেউ কাঁদল, কেউ ফিসফিস করল, কেউ জানকী মাহাতোর নাম উচ্চারণ করে ভয়ে দরজা বন্ধ করল। হরিহর ওঝাকে আবার ডাকা হলো। তিনি এসে শুধু বললেন, ওর মন ভেঙে গেছিল। কথাটা চেপে রাখা আর বিষ পান করা একই কথা। বলে ফেলায় শান্তি পেয়েছে। জানকী মাহাতো পরের দিনও তার উঠোনে বসেছিল। চোখে কোনো অনুশোচনা নেই, শুধু একটা নীরব সত্য। গ্রামের লোক তাকে দেখে পথ বদলাত, কিন্তু জানকী কাউকে কিছু বলতো না, শুধু তাকিয়ে থাকত। যেন জানে, কিছু কিছু সত্য বলা যায় না, কিছু কিছু ভয় কাটানো যায় না, আর কিছু কিছু মৃত্যু আগে থেকেই লেখা থাকে। আমলতলী গ্রাম আজও আছে। শ্মশান পাড়ার বাঁশঝাড় আজও দোলে। রাত হলে বাতাসে সেই একই ফিসফিসানি ভেসে আসে। জানকী মাহাতো আজ আর নেই, জগদীশও নেই, কিন্তু তাদের পরিবারের উত্তরসূরিরা আজ বেঁচে আছে। গ্রামের ধুলো, শ্মশানের বাতাস আর মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা একটা প্রশ্ন থেকে যায়। আমরা কি বাইরের ভয়কে ভূত বানাই, নাকি নিজের মনের ভয়কেই আমরা ভূত বলে চিহ্নিত করি? উত্তর জানা নেই। শুধু জানা আছে, সন্ধ্যা নামলে লণ্ঠন জ্বলে, আর অন্ধকারে মানুষের পা ফেলে চলার শব্দ শোনা যায়। সেই শব্দেই লেগে থাকে একটা ইতিহাস, একটা গল্প, একটা শিক্ষা, আর সেটাই হয়তো যথেষ্ট। একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। এরকম আরও অনেক রহস্য, থ্রিলার, অলৌকিক, ভৌতিক গ্রাম বাংলার গল্প আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।